আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ৮০,০০০ কোটি টাকা ঋণ এবং শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানি জড়িত। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার ঋণ এবং শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে হাইকোর্টের প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো যে চুপ্পুকে কিভাবে আটক করা হবে। এরপর জানাবো কাফরুলে যুবদল কর্মী হত্যার নেপথ্যে ঝুট ব্যবসা নাকি বিরোধ তদন্তে পুলিশের সদস্যরা। রাজধানী কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় বিএনপি যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী নিহতের ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের সদস্যরা। এদিকে বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন বিএনপিকে শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে শারজিস আলম জানিয়েছেন যে বিএনপি নেতা বাবরের মতো নেতাদেরকে মূল্যায়ন করুন, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কথা বলেছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। এবারে জানাবো বাংলাদেশের প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি এবং শহুরের সুবিধায় গড়ে তুলতে হবে বললেন মির্জা ফখরুল। দেশের উন্নয়ন আরও গতিশীল করতে হলে প্রতিটি গ্রামকে আরও উন্নত করার পাশাপাশি অর্থনীতি ও শহুরে সুযোগ সুবিধা সম্পন্ন জনপদে রূপান্তরিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে এ লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সর্বশেষ জানাবো জালিকে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। টুইটারে প্রকাশিত একটি চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে সরকার বিভিন্ন রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে ২০ লাখের বেশি শিক্ষার্থীর জন্য পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ২১শে জুন অনুষ্ঠিত ওই পরীক্ষায় শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যন্তর-মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কোনো অপশক্তির সুযোগ নিতে না পারে, তাই তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৮০,০০০ কোটি টাকা ঋণ এবং শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানি জড়িত। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা ঋণ এবং শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার কোম্পানি জেএমসি বিল্ডার্স এবং এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। উক্ত ঘটনার কারণে মূলত চুপ্পুর মতো সন্ত্রাসীরা এতদিন ধরে যেহেতু রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, তাই এর বিরুদ্ধে তেমন কোনো কিছু কেউ বলতে পারেনি। কিন্তু যখনই চুপ্পুর পতন হয়েছে কিংবা পদত্যাগ করেছেন, তখনই আসলে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো। এরই মধ্যে আমার দেশ পত্রিকার পক্ষ থেকে উক্ত ঘটনাটি খুবই ঢালাও করে প্রচার করা হচ্ছে। আমার দেশের পক্ষ থেকে বলা হয়েছে যে চুপ্পুর মতো একজন আওয়ামী লীগের দোসর, তিনি এতদিন ধরে দেশের মধ্যে যে ধরনের কার্যক্রম চালিয়েছেন সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। চুপ্পুর মতো এই ধরনের যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে কোনোভাবেই
ছাড় দেয়া হবে না। চুপ্পু এমন একজন মানুষ, সে আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করেছে। চুপ্পু এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সে নিজেই ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করার ঘটনায় চুপ্পু আসলে পুরোদমে জড়িত। এই চুপ্পুর জড়িত থাকার ঘটনা থেকে প্রমাণিত হয় যে চুপ্পুর মতো সন্ত্রাসীরাই বিগত সময় ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। একজন রাষ্ট্রপতি হয়ে তিনি যে ধরনের কার্যক্রম করেছেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চুপ্পুর মতো কুখ্যাত সন্ত্রাসীরা তারা মূলত দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। কাফরুলে যুবদল কর্মী হত্যার নেপথ্যে ঝুট ব্যবসা নাকি বিরোধ, তদন্তে পুলিশের সদস্যরা। রাজধানী কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী নিহতের ঘটনা রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। বিষয়টি জুটের ব্যবসা নাকি অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ঘটেছে তা নিয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে মামলার তদন্তকারী কর্মকর্তারা। জানা গেছে যে যুবদল কর্মী হত্যার নেপথ্যে ঝুট ব্যবসাও হতে পারে, কারণ যখনই আওয়ামী লীগ সরকার চলে গেছে তখনই দেখা যাচ্ছে যে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য বিএনপির নেতাকর্মীরা তারা আসলে পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছে। তারা আসলে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যেটা দেখে সবাই একরকম দিশেহারা হয়ে পড়েছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয় তারা নিজেরাই ডেকে নিয়ে এসেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অবর্তমানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হাল ধরতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির মধ্যেই এখন দুই গ্রুপ কাজ করছে। এক গ্রুপ তারা আসলে এমন কিছু করছে যেটা দেখে মনে হচ্ছে যে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। তারা অস্ত্র বাণিজ্য সহ এমন কোনো অপরাধ নেই যেটা বর্তমান সময়ে তারা করছে না। সুতরাং এই সব বিষয়গুলো সবকিছু আসলে ভিন্ন দিকে যেতে পারে, তাই এসব বিষয় গুরুতরভাবে তদন্ত হওয়া উচিত। বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন বিএনপিকে সার্জিস আলম। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম জানিয়েছেন যে বিএনপিকে বলতে চাই, আপনারা বাবরের মতো নেতাদেরকে মূল্যায়ন করতে শিখুন, কারণ এই বাবরের মতো নেতাদেরকেই ভারত বাঘের মতো ভয় পায়, অথচ তাদেরকে কোনো মন্ত্রীর পদ দেয়া হয়নি, তাদেরকে শুধুমাত্র এমপি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে তারা একটি ধ্বংসাত্মক কার্যক্রমের হাত থেকে রক্ষা করেছে। অবস্থায় বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই, বাবরের মতো যারাই রয়েছেন তাদেরকে আরও বেশি যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি বলতে চাই যে যারা বাবরের মতো ত্যাগী নেতা রয়েছে বিএনপি তাদের যদি মূল্যায়ন না করে তাহলে ভবিষ্যতে বিএনপিতে আর কোনো ভালো নেতা জন্মাবে না বলেও জানান তিনি। তাই বাবরের মতো নেতাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, যারা ছিল শেখ হাসিনা এবং ভারতের জম, যাদের কথা শুনলে নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে যেত। এসব নেতাদেরকে আমরা কখনোই ভুলব না বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে কখনোই আর এমন কোনো নেতাই জন্মাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা বাবরকে মূল্যায়ন করতে না পারব ততক্ষণ পর্যন্ত আর এমন নেতা বাংলাদেশে জন্মাবে না বলে জানিয়েছেন সার্জিস আলম। প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুবিধায় গড়ে তুলতে চাই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বাংলাদেশের গ্রামগুলো হচ্ছে আমাদের আদি শেকড়, তাই শেকড়কে আমরা কখনোই অবমূল্যায়ন করব না।
বাংলাদেশের প্রতিটি গ্রামকে আমরা আধুনিক সুযোগ সুবিধা দিয়ে তারপর শহরের আদলে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে এমনভাবে সাজাতে চাই যাতে করে ধীরে ধীরে এটি একটি শহুরে পর্যায়ের মধ্যে চলে যায় বলে এমন কথা জানিয়েছেন তিনি। আসলে তিনি বিষয়গুলো সবাইকে আরও খুব সুন্দরভাবে গড়ে তোলার কথাই জানিয়েছেন। আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত রাষ্ট্রকে একটি ভালো ও সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি ইতিমধ্যেই এলজিআরটি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার যথাযথ ভূমিকা রয়েছে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কারণ মির্জা ফখরুলের মতো বয়োজ্যেষ্ঠ নেতারাই তারা অতীতেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, এখনও দিচ্ছে। তারা আসলে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায়, সেটি আরও দেখভাল করতে হবে।